আসসালামু আলাইকুম। ঢাকা উইমেন কলেজের মার্কেটিং বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা একটা ক্লান্তিক কাল অতিবাহিত করছি, যেখানে কিনা স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম, শ্রেণীকক্ষে পাঠদান দেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্যই অনলাইন ক্লাসের এই ব্যবস্থা আমরা তৃতীয় বর্ষের প্রিন্সিপাল অফ মার্কেটিং 2, আমি যে কোর্সটা করাই প্রিন্সিপাল মার্কেটিং 2, যেটা কোর্স কোড হল 23-23-01, এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, যেটা কোর্স কোড 23-23-09। তা আজকে অ্যাডভার্টাইজিং এবং প্রমোশন কোর্সের প্রথম চ্যাপ্টারে 3 নম্বর লেকচার দিচ্ছি আমি। আমরা বিগত ক্লাসে করিয়েছিলাম প্রমোশন কাকে বলে, প্রমোশন মিশ্রণের যে হাতিয়ারগুলো আছে সেই হাতিয়ারগুলো কি বর্ণনা দিয়েছিলাম। আজকে আর একটা গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন আলোচনা করব, যে এই যে প্রমোশন মিশ্রণে যে হাতিয়ারগুলো আছে, প্রত্যেকটা হাতিয়ারের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। 5টা হাতিয়ার, যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখো। তো আজকের প্রশ্নটা হচ্ছে সমন্বিত বাজারকরণ যোগাযোগ হাতিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন টুলস, এটা অ্যাডভার্টাইজিং এবং প্রমোশন কোর্স কোড 23-23-09, চ্যাপ্টার 1, লেকচার 3। তো আমরা যে প্রমোশন অর্থ প্রসার, এখানে পদোন্নতি বলে আমরা বিগত ক্লাসে বলেছিলাম। তো এই প্রমোশন সাধারণত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, এ জাতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রমোশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার কারণ প্রমোশনের মাধ্যমেই পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে, পণ্য ক্রয় উদ্বুদ্ধ হয়, বিক্রয় বাড়ে, নানাবিধ কার্যক্রম পরিচালিত হয় প্রমোশনের মাধ্যমে। তো এই প্রমোশন সমন্বিতভাবে, প্রমোশনের যে উপাদানগুলো আছে, 5টা উপাদানগুলো আছে, সেই 5টা উপাদান সমন্বিতভাবে নেওয়া হলেই তাকে প্রমোশন মিশ্রণ বলা হয়ে থাকে। আজকে আলোচনার বিষয় হলো যে এই যে মিশ্রণের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি হবে? 1 নাম্বার আছে, আমরা প্রথমে দেখেছি বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমরা জানি যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক কোনো পণ্য সেবা ও প্রতিষ্ঠান সম্পর্কে অর্থ প্রদত্ত মাধ্যমে নৈর্ব্যক্তিকভাবে যে তথ্য প্রদান করা হয় তাকে বিজ্ঞাপন বলা হয়। তো এই বিজ্ঞাপনের 5টা বৈশিষ্ট্য রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। বিজ্ঞাপনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গণ উপস্থাপনা। প্রথম বৈশিষ্ট্য যেটা হচ্ছে বিজ্ঞাপনের গণ উপস্থাপনা, অর্থাৎ ব্যাপক পরিমাণ ক্রেতা সমষ্টির কাছে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য জ্ঞাত করানো হয়ে থাকে। মানে মাস পপুলেশনের কাছে, মানে বৃহৎ জনগোষ্ঠীর কাছে বা বৃহৎ অডিয়েন্সের কাছে যখন পণ্য সম্পর্কে কোনো তথ্য আদান প্রদান করা হয়, তখন তাকে গণ উপস্থাপনা বলা হয়, যেটা কিনা বিজ্ঞাপনের ক্ষেত্রে থাকে। এই জন্য বিজ্ঞাপনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গণ উপস্থাপনা। 2 নম্বর বিজ্ঞাপনের যে বৈশিষ্ট্য হলো পরিব্যাপকতা। পরিব্যাপকতা, দ্যাট মিন্স এই যে বিজ্ঞাপনের গণ উপস্থাপনা, এইটা পুনঃভাবে উপস্থাপন করা হতে পারে। একজন বিজ্ঞাপনদাতা বারবার যখন বিজ্ঞাপন দেয় তাকেই পরিব্যাপকতা বলে, অর্থাৎ ব্যাপকভাবে বারবার পুনরায় একজন বিজ্ঞাপনদাতা তার বিজ্ঞাপন চিত্রটি প্রদান করতে পারে বা মাস পপুলেশনকে জ্ঞাত করানোর জন্য উপস্থাপন করতে পারে। অর্থাৎ বিজ্ঞাপনের আরও একটি বৈশিষ্ট্য হলো
পুনঃ পুনঃ উপস্থাপন করা। বিজ্ঞাপনের তৃতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রসারিত অভিব্যক্তি। বিজ্ঞাপনের আর একটি গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য হলো যে বিজ্ঞাপনের মাধ্যমে রং, ছবি, সুরেলা সুর, কথোপকথন, নাটকীয়তাকরণের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। অর্থাৎ রঙের ব্যবহার হতে পারে, ছবি ব্যবহার করতে পারে, আবেগপূর্ণ কথোপকথন হতে পারে, হৃদয়ঘায়ী সুর আসতে পারে এখানে। আবার নাটকীয়করণের মাধ্যমে বিজ্ঞাপনের কর্মটা সম্পাদন করা হয়ে থাকে। তাহলে কি বলতে পারি আমরা, তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে বিজ্ঞাপনটা, সেটা হলো সম্প্রসারিত অভিব্যক্তি বা রং, সুর, হৃদয়ঘায়ী সুর, আবেগপূর্ণ কথোপকথনের মাধ্যমে বিজ্ঞাপন চিত্র উপস্থাপন করা হয়ে থাকে। 4 নম্বর হলো বিজ্ঞাপন বৈশিষ্ট্য নৈর্ব্যক্তিক উপস্থাপনা। অর্থাৎ নৈর্ব্যক্তিক, কোনো ব্যক্তির সংযোগ এখানে থাকবে না, নৈর্ব্যক্তিকভাবে উপস্থাপন হবে, যেখানে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য ক্রেতাদেরকে জানানো হতে হবে। কোনো ব্যক্তি সরাসরি এখানে থাকবে না। 5 নম্বর হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যম। অর্থাৎ বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমে প্রচার করা হবে সেটা অবশ্যই অর্থের মাধ্যমে প্রচারিত হবে। অর্থাৎ বিজ্ঞাপন চিত্রটা অর্থ প্রদত্ত মাধ্যমে প্রচারিত হবে, এটাও অন্যতম একটা বৈশিষ্ট্য। কোনো অর্থ প্রদত্ত মাধ্যমে বিজ্ঞাপন চিত্র সাধারণত যাবে না, অবশ্যই বিজ্ঞাপন চিত্র অর্থ প্রদত্ত মাধ্যমে যেতে হবে। অর্থাৎ এটা অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 6 নম্বর হচ্ছে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট উদ্যোক্তা। অর্থাৎ যে বিজ্ঞাপন চিত্রটা প্রদান করা হবে তার একটা নির্দিষ্ট উদ্যোক্তা বা প্রতিষ্ঠান থাকবে, নির্দিষ্ট, চিহ্নিত এবং নির্দিষ্ট। অর্থাৎ যে কেউ একটা নির্দিষ্ট উদ্যোক্তা ব্যতীত কোনো বিজ্ঞাপন চিত্র প্রদান করতে পারে না, যে কেউ বিজ্ঞাপন দিতে পারবে না। অর্থাৎ তাকে সুনির্দিষ্টভাবে নিজেকে পরিচিতি করে বিজ্ঞাপন চিত্রটা প্রদান করতে হবে। তাহলে আমরা 6টা বৈশিষ্ট্য দেখলাম বিজ্ঞাপনের। 1 নম্বর হলো গণ উপস্থাপনা, 2 নম্বর পরিব্যাপকতা বা পুনঃ পুনঃ উপস্থাপনা, 3 নম্বর হচ্ছে সম্প্রসারিত অভিব্যক্তি, 4 নম্বর নৈর্ব্যক্তিক উপস্থাপনা, 5 নম্বর অর্থ প্রদত্ত মাধ্যম, 6 নম্বর নির্দিষ্ট উদ্যোক্তা। এইগুলো প্রথম যে বৈশিষ্ট্য কমিউনিকেশন বা সমন্বয় যোগাযোগের যে হাতিয়ারগুলো আছে, প্রথম হাতিয়ার বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের 6টি বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় হাতিয়ার হলো ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় হচ্ছে এমন একটি যে যখন পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে মুখোমুখি বসে, ক্রেতা এবং বিক্রেতা মুখোমুখি বসে পণ্য সম্পর্কে জ্ঞাতা করায়। ক্রেতা যখন বিক্রেতার কাছে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করে তখন তাকে ব্যক্তিক বিক্রয় বলা হয়ে থাকে। ক্রেতা এক বা একাধিক বিক্রেতার কাছে সরাসরি উপস্থিত হয়ে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করলে তাকে ব্যক্তিক বিক্রয় বলে। তো সংজ্ঞার আলোকে বলি যে ব্যক্তিক বিক্রয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা 1 নম্বর বৈশিষ্ট্য দেখছি সরাসরি মৌখিক উপস্থাপন। অর্থাৎ সরাসরি বসে মৌখিকভাবে উপস্থাপন, পণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়ে থাকে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে, সরাসরি বলা যায়। এখানে কোনো মধ্যস্থকারী থাকে না, ক্রেতা নিজেই বিক্রেতার কাছে যায় এবং সরাসরি বসে তারা পণ্য সম্পর্কে তথ্য আদান প্রদান করে থাকে। 2 নম্বর হলো সম্পর্কের লালন। যেহেতু ক্রেতা এবং বিক্রেতা সরাসরি বসে পণ্য সম্পর্কে তথ্য আদান প্রদান করে, সেই জন্য ব্যক্তিগত পর্যায়ে একটা সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই লালন করে। ক্রেতাও যেমন তার পণ্য বিক্রয়ের স্বার্থে বিক্রেতার সাথে যোগাযোগ রক্ষা করে, আবার বিক্রয়ও তার নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের জন্য অবশ্যই ক্রেতার কাছে যোগাযোগ রক্ষা, উভয়ের প্রয়োজনেই সম্পর্কটা লালন করে। এখানে একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হয়ে থাকে।
3 নম্বর হলো সাড়া পাওয়া। ব্যক্তি বিক্রয়ের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সাড়া পাওয়া। মানে সাড়া পাওয়া হলো হচ্ছে খুব দ্রুততার সহিত এখানে সাধারণত ক্রেতা বিক্রেতার কাছ থেকে ইয়েস আর নট সাড়া পেয়ে থাকে। অর্থাৎ যদি পণ্য পছন্দ হয় তাহলে দ্রুত সাড়া হয়, আবার যদি পছন্দ না হয় তাহলে খুব দ্রুততার সহিত সাড়া পেয়ে থাকে। অর্থাৎ খুব দ্রুত এখান থেকে রেসপন্স পেয়ে থাকে ক্রেতা বিক্রেতার কাছ থেকে। এটাও অন্যতম একটি বৈশিষ্ট্য। 4 নম্বর হলো দ্বিমুখী প্রক্রিয়া। অবশ্যই এটা একটা দ্বিমুখী প্রক্রিয়া, যেহেতু ক্রেতা এবং বিক্রেতা সরাসরি বসে, মুখোমুখি বসে, এখানে কোনো মধ্যস্থ কারবারের সংযোগ থাকে না, বিধায় এটাকে দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ ব্যক্তি বিক্রয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে অভিহিত হয়। 5 নম্বর হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মুখোমুখি হওয়ার সুযোগ। আরেকটা এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টই একটার সাথে আর একটা রিলেটেড। ব্যক্তিগত পর্যায়ে মুখোমুখি হওয়ার সুযোগ আমরা সাধারণত প্রথম পয়েন্টই দেখেছি, যেহেতু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কাছাকাছি বসে, ব্যক্তিগত পর্যায়ে বসে, এই জন্য মুখোমুখি বসার সুযোগ তৈরি হয়। ব্যক্তিগত পর্যায়ে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়। এটা যেটা একটু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে আমরা ব্যক্তি বিক্রয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করতে পারি। তো আমরা 2টা বৈশিষ্ট্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন টুলসের 2টা উপাদানের বৈশিষ্ট্য আলোচনা করলাম। প্রথমটা হলো বিজ্ঞাপন, দ্বিতীয়টা হলো ব্যক্তি বিক্রয়। এইবার দেখব 3য় নম্বর বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার হলো যে এমন একটি প্রমোশন মিক্স শ্রেণীর উপাদান যেটা কিনা ক্রেতাদেরকে যখন বিক্রেতা বা বাজারজাতকারী যখন খুব দ্রুততার সহিত ক্রেতাদের কাছ থেকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলার জন্য যে পদক্ষেপ নেয়, খুব দ্রুততার সহিত রেসপন্স আশা করে। সাধারণত এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, মূল্য ছাড় দেওয়া হয়, কুপন থাকে, তারপরে বিভিন্ন ধরনের ইতিবাচক প্রেষণার যাতে ক্রেতারা উদ্দীপ্ত হয় বা প্রেষিত হয়, এই ধরনের কার্যক্রম থাকে। স্বল্প সময়ে উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে বিক্রেতা যে পদক্ষেপ, প্রমোশনের যে কৌশল প্রয়োগ করে, তাই হচ্ছে বিক্রয় প্রসার। তো বিক্রয় প্রসারের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা প্রথমত দেখলাম দ্রুত যোগাযোগ। সাধারণত দ্রুত যোগাযোগ ক্ষেত্রে ক্রেতাদের সাথে দ্রুত যোগাযোগ করার ক্ষেত্রে এই বিক্রয় প্রসার খুব কার্যকরী হয়। সাধারণত উদ্দীপনার সৃষ্টির ক্ষেত্রে খুব দ্রুত যোগাযোগ করার ক্ষেত্রেই বিক্রেতা বিক্রয় প্রসারের পদক্ষেপগুলো নিয়ে থাকে। 2 নম্বর হলো উৎসাহমূলক কার্যক্রম। অবশ্যই আমি আগেই সংজ্ঞায় বলেছি, বিক্রয় প্রসারের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো বা যে কৌশল বা যে পন্থা বা হাতিয়ারগুলো নেওয়া হয়, বিক্রয় প্রসারের যে টুলসগুলো আছে সেখানে উৎসাহমূলকই বেশি থাকে। যেমন মূল্য ছাড়, কুপন, বিভিন্ন ধরনের গ্রিটিংস কার্ড, এই সমস্ত দেওয়া হয়ে থাকে ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য বা পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য। স্বল্প মেয়াদে সাধারণত মূল্য প্রতিযোগিতার ক্ষেত্রে বিক্রয় প্রসার নিয়ে থাকে কোম্পানি, যেখানে সমজাতীয় কোম্পানিগুলো খুব কঠিনভাবে মূল্য প্রতিযোগিতা করে, সেই ক্ষেত্রে সাধারণত বিক্রয় প্রসারের এই প্রচারণাটা চালানো হয়ে থাকে। 3 নম্বর হলো স্বল্পকালীন কার্যক্রম। অবশ্যই এটা স্বল্পকালীন কার্যক্রম। বিক্রয় প্রসার স্বল্পকালীন সময়ে দ্রুত বিক্রয় বৃদ্ধির জন্য এই কার্যক্রমগুলো নিয়ে থাকে এবং একটা সময় পরে এই কার্যক্রম থেকে কোম্পানি সরে আসে। তো স্বল্পকালীন কার্যক্রমটা বিক্রয় প্রসারের অন্যতম একটি বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। 4 নম্বর হলো দ্রুত সারাদান। যেহেতু প্রণোদনার ব্যবস্থা থাকে, মূল্য ছাড়ের ব্যবস্থা থাকে, বিভিন্ন ধরনের কুপনের ব্যবস্থা থাকে, বিভিন্ন ধরনের গ্রিটিংস কার্ড বিতরণের ব্যবস্থা থাকে, ক্রেতাদেরকে বিভিন্ন বিক্রয়োত্তর সেবা বা বিক্রয়পূর্ব সেবা দেওয়ার নিশ্চয়তা থাকে। এই জন্য ক্রেতারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে দ্রুত সাড়া প্রদান করে। এই যে দ্রুত সাড়া প্রদানও তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে। সবশেষ যে বিক্রয় প্রসারের সবশেষ যে পয়েন্টটা রয়েছে বৈচিত্র্যতা। অবশ্যই একটা বৈচিত্র্যময় প্রসার কৌশল
আমরা বলতে পারি। প্রসারের এই উপাদানটা অনেক বৈচিত্র্যময় হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি অনেক মূল্য ছাড় দেয়, কোনো কোনো ক্ষেত্রে পণ্য ফ্রি করে দেয়। আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখি যে কোনো কোম্পানি যখন মূল্য প্রতিযোগিতা হয় তখন সাধারণত প্রসারমূলক যে বিক্রয় প্রসার যে কার্যক্রম থাকে, যে এই ধরনের বিজ্ঞাপন থাকে যে একটা কিনলে একটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি, এই ধরনের উদ্দীপনামূলক বৈচিত্র্যময় কৌশল অবলম্বন করা হয়ে থাকে। তো আমরা 3টা উপাদানের বৈশিষ্ট্য আলোচনা করলাম। এইবার যাব হলো 4 নাম্বার, গণসংযোগ। গণসংযোগ সাধারণত সরাসরি প্রসারমূলক কার্যক্রম করে না কোম্পানি বা পণ্য সম্পর্কে, এরা পরোক্ষভাবে করে। অর্থাৎ গণসংযোগ যখন করা হয়ে থাকে এটা কোম্পানির ভাবমূর্তি বা ইমেজ বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়, এখানে সরাসরি পণ্য সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয় না। যেমন ডাচ বাংলা ব্যাংক দেখবা তোমরা যে একটা বিজ্ঞাপন দেয় যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। তার মানে কি, এখানে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের কোনো প্রোডাক্ট বিক্রির অফার থাকে না। অর্থাৎ জনসাধারণের কাছে এই ধরনের তথ্য প্রদান করে বা এই ধরনের একটা ইমেজ তৈরির চেষ্টা করে যে ডাচ বাংলা ব্যাংক সমাজের ভালোর কথা চিন্তা করে। এর মাধ্যমেই ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে ক্রেতাদের আস্থা যে বা ভাবমূর্তি যেটা আছে সেটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়, এবং যারা ক্রেতা বা ডাচ বাংলা যারা পলিসি হোল্ডার বা যারা যেখানে হিসাব খুলতে চায়, সেটা তো প্রোডাক্ট, আমরা বিভিন্ন ধরনের হিসাবকে যে প্রোডাক্ট হিসেবে গণ্য করব। তো এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে যায় মূলত প্রতিষ্ঠান সম্পর্কে যে ইতিবাচক ভাবমূর্তি তুলে আনে গণসংযোগ, তার মাধ্যমেই পরোক্ষভাবে কাজগুলো হয়ে থাকে। তো এই গণসংযোগের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, আমরা আলোচনা করব। প্রথমত হলো গণসংযোগ কম ব্যয়বহুল। এটা ব্যয় করতে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় বা বিক্রয় প্রসার মতো এত ব্যয়বহুল নয়। সাধারণত এটা কোম্পানি প্রদান করে না, এরা বিভিন্ন ধরনের সাংবাদিক বা এই ধরনের ব্যবসায়িক জার্নাল এই ধরনের কোম্পানি সম্পর্কে তথ্য আদান প্রদান করে এবং এই ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে। বিধায় এটা কম ব্যয়বহুল। 2 নম্বর হলো অধিক বিশ্বাসযোগ্য। যেহেতু সরাসরি কোম্পানি বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় বা বিক্রয় প্রসারের মাধ্যমে প্রচারণা চালায় না, পরোক্ষভাবে অন্য কোনো প্রতিষ্ঠান কোম্পানি সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে, কোম্পানির ভালোর দিক তুলে তোলে। এই জন্য এটা ক্রেতাদের কাছে অধিক গ্রহণযোগ্য হয়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য গণসংযোগের ক্ষেত্রে, যে বিজ্ঞাপন ক্ষেত্রে অনেক সময় ক্রেতারা অনীহা প্রকাশ করে যে এটা ক্রয় করা যাবে না, বিজ্ঞাপনে অনেক কিছুই বলতে পারে, কিন্তু যেখানে গণসংযোগের ক্ষেত্রে এটা সাধারণত বিশ্বাসযোগ্যতাটা বেশি হয়। 3 নম্বর হলো নির্দিষ্ট অডিয়েন্স। সাধারণত গণসংযোগ যে কোনো অডিয়েন্সে দেওয়া যেতে পারে, কিন্তু এই গণসংযোগটা নির্দিষ্ট একটি শ্রেণীর কাছে বা দর্শকের কাছে বা শ্রোতার কাছে উপস্থাপন করা হয়ে থাকে। এখানে ব্যাপক বা বিজ্ঞাপনের মতো মাস পপুলেশনের কাছে এই গণসংযোগ উপস্থাপন করা হয় না। অর্থাৎ নির্দিষ্ট অডিয়েন্স থাকে বা নির্দিষ্ট দর্শক থাকে এই গণসংযোগের ক্ষেত্রে। 4 নম্বর হলো অফ গার্ড। অফ গার্ডটা হলো এরকম একটি জিনিস, তোমরা নামটা শুনে আবার করো না। অফ গার্ড হচ্ছে যে কিছু কিছু ক্রেতা থাকে যারা কিনা বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার বা প্রত্যক্ষ বাজার এই সমস্ত বিষয়কে এড়িয়ে চলে। এই ক্ষেত্রে গণসংযোগটাই অফগার্ড হিসেবে কাজ করে, যেমন গণসংযোগের কথাটাই ক্রেতার বিশেষভাবে গ্রহণ করে। এই হলো যে গণসংযোগ অনেক সময় কোম্পানির ক্ষেত্রে অফগার্ড হিসেবে কাজ করে। এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 5 নম্বর হলো নিয়ন্ত্রণের অভাব। কিন্তু এখানে গণসংযোগের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এখানে যেহেতু এটা কোম্পানি সরাসরি দেয় না, এই জন্য এটা নিয়ন্ত্রণও করা যায় না, নিয়ন্ত্রণের অভাব হয়। নিয়ন্ত্রণের অভাব হয় এই কারণে যে বিজ্ঞাপনের ব্যাপারে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু কোম্পানি সরাসরি জড়িত থাকে, ব্যক্তি বিক্রয়ের ক্ষেত্রেও জড়িত থাকে, বিক্রয় প্রসারের ক্ষেত্রে জড়িত থাকে, কিন্তু গণসংযোগ যেহেতু কোম্পানির হাতে থাকে না, বিভিন্ন প্রতিষ্ঠান বা জার্নাল বা সাংবাদিকরাই
তার প্রতিষ্ঠান সম্পর্কে কোন ইমেজ তৈরির জন্য কতটুকুন প্রকাশ করবে সেই নিয়ন্ত্রণের বিষয়টা কোম্পানির হাতে থাকে না। এই জন্যই এটা নিয়ন্ত্রণের অভাব থাকে। এই বৈশিষ্ট্যকে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত করা যেতে পারে। সর্বশেষ যে সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের উপাদান রয়েছে বা টুলস রয়েছে, সর্বপ্রথম প্রত্যক্ষ বাজারজাতকরণ আমরা সর্বশেষ পয়েন্ট আলোচনা করব। প্রত্যক্ষ বাজারজাতকরণ যে কোনো রকম মধ্যস্থকারীর উপস্থিতি ছাড়া যখন সরাসরি ক্রেতার মাধ্যমে ইন্টারনেটে বা মাধ্যমে যে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তখন তাকে প্রত্যক্ষ বাজারজাতকরণ বলা হয়ে থাকে। এই প্রত্যক্ষ বাজারজাতকরণের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মধ্যস্থ কারবারির অনুপস্থিতি, অর্থাৎ এখানে কোনো মধ্যস্থ কারবারি থাকবে না। ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে মধ্যে হোলসেলার, রিটেলার, এজেন্ট এই জাতীয় কোনো রকম মধ্যস্থ কারবারি থাকবে না। সরাসরি পণ্য ক্রয় বিক্রয় করে থাকবে ক্রেতা বিক্রেতার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। 2 নম্বর হলো সর্বসাধারণের জন্য নয়, যেহেতু এটা একটা বিশেষ একটা পন্থা, এই জন্য সাধারণ যে ক্রেতা, এই সাধারণ ক্রেতার জন্য এই বিষয়টা না, এই সাধারণ ক্রেতার জন্য এই প্রত্যক্ষ বাজারজাতকরণ ব্যবস্থাটা নেওয়া হয় না। 3 নম্বর হলো দ্রুত যোগাযোগ। দ্রুত যোগাযোগ ইন্টারনেটের ক্ষেত্রে, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কার্যক্রম চালানো হয়, এই জন্য প্রত্যক্ষ বাজারজাতকরণ আর একটা বৈশিষ্ট্য হলো অতি দ্রুত ক্রেতার সাথে যোগাযোগ করা হয়ে থাকে। 4 নম্বর হলো দক্ষ সেবা। যেহেতু খুব দ্রুত যোগাযোগ করা যায়, অনলাইনে যোগাযোগ করা যায়, এই জন্য সুদক্ষ সেবা এবং স্ট্যান্ডার্ড ক্রেতা থাকে। এখানে কোনো অদক্ষ ক্রেতা থাকে না, অশিক্ষিত ক্রেতা থাকে না, স্ট্যান্ডার্ড ক্রেতা থাকে। এই জন্য দক্ষ বিক্রয় কর্মী দিয়ে সুদক্ষ সেবাও এখানে প্রদান করা হয়ে থাকে। 5 নম্বর হলো ক্রেতার সন্তুষ্টি এবং উৎসদান। সব সময় হলো যেহেতু অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, এই জন্য ক্রেতাদের সন্তুষ্টির দিকে বিশেষভাবে নজর রাখা যায় এবং বিশেষ কিছু ক্রেতাকে টার্গেট করেই কিন্তু প্রত্যক্ষ বাজারজাতকরণ করা হয়ে থাকে। এখানে সাধারণত মাস পপুলেশনের ক্ষেত্রে যে বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে যত ক্রেতার উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া, ক্রেতার একটা অল্প সংখ্যক ক্রেতা কিন্তু পণ্য ক্রয় করে। কিন্তু যেখানে প্রত্যক্ষ বাজারজাতকরণ করা হয়, টার্গেট মার্কেট করে একবারে টার্গেট করে ক্রেতাদেরকে দেওয়া হয় এবং সেখান থেকে ক্রেতার সন্তুষ্টিটাও করা সম্ভব হয়ে থাকে। 6 নম্বর হলো সর্বশেষ তথ্য। এই ক্ষেত্রে হলো যে বাজার, কোম্পানি বা পণ্য সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করা যেতে পারে এই প্রত্যক্ষ বাজারজাতকরণের মাধ্যমে। অর্থাৎ যেহেতু টার্গেট মার্কেট থাকে বা টার্গেট একবারে লক্ষ্য ক্রেতা নির্দিষ্ট থাকে, অনলাইনে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, দক্ষ বাজারজাতকরণ কর্মী থাকে, এই জন্যই একেবারে সুনির্দিষ্টভাবে সর্বশেষ যে তথ্য আছে পণ্য সম্পর্কে, সর্বশেষ তথ্য, সর্বশেষ সংযোজন, পণ্যের গুণাবলী বা বৈশিষ্ট্য বা পণ্য সম্পর্কে যে বিক্রয়োত্তর সেবার যে বিষয়টা, সর্বশেষ তথ্য সংযোজন করা হয়ে থাকে। তো আমরা আজকে আলোচনা করলাম যে সমন্বিত বা যোগাযোগ হাতিয়ারের বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন টুলস। তোমরা ক্লাসটা দেখবে আর খুব শীঘ্রই আমাদের অনলাইন লাইভ ক্লাস জুমের মাধ্যমে শুরু হবে। আমি গ্রুপে আমার ক্লাসের মেসেজ আমি দিয়ে দেবো খুব দ্রুতই। তো আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবে এবং কোনো যদি সমস্যা হয় মেসেঞ্জারে তোমাদের সাথে আমি অ্যাড আছি, ফেসবুকে আছি, তোমরা মেসেজ করবে এবং আশা করি আমরা সমাধান করতে পারবো। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।